আসসালামু আলাইকুম। শুরু করছি কাজল লেখা গল্পের ৩ নাম্বার পর্ব। লেখিকা তানজিনা ইসলাম স্রোতস্বিনী। আমার তোর মুখ দেখলে ঘেন্না লাগে, সৌন্দর্যের ছিটে ফোটাও নেই যার মুখে তারা বেড়াতে বড় বড় কথা। আধার উঠে চলে গেল। আধারে খুব গায়ে লেগেছিল চাঁদনির কথাগুলো। ওর খেয়ে ওর বাড়িতে থেকে ওর মুখে মুখে উত্তর দেয়া, অপমান করে কথা বলার সাহস কোথায় পায় মেয়েটা? আধারকে একটু বেশি লাই দিয়ে ফেলে মাথায় উঠে গেছে তাই। না আর বাড়াতে দেওয়া যাবে না মেয়েটাকে। এত কিসের দেমাগোর? আধার জানতো সুন্দরীদের একটু দেমাগ থাকে, কিন্তু এর তো রূপের রও নেই। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সামনে লজ্জায় পড়তে হয় চাঁদনিকে পরিচয় করাতে। আধার যখন এসব ভাবতে ভাবতে কিচেনে গেল, ফ্রিজ খুলে বুঝতে পারলো চাঁদনি দুপুরে খায়নি। আধার তবুও চাঁদনিকে রাতের খাবার খেতে ডাকলো না। এত নকরা উঠাতে পারবে না ও। খিদে লাগলে নিজে এসে খেয়ে নেবে। এত নাটক দেখার সময় নেই ওর। এমনিতেই জীবনে অশান্তি শেষ নেই ওর। আধার যখন খেয়ে উঠে চলে গেল, তখন চাঁদনি কিচেনে এলো। ওর পেট ভীষণ অশান্ত, খিদের জ্বালা বড় জ্বালা। এখন রেগে থাকা মানে নিজেকে নিজেই কষ্ট দেওয়া। এর চেয়ে নিজের ভাগটুকু নিজে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাঁদনি গপাগপ ভাত খেলো। পাশে আবার আধার চলে আসে। ইদানিং ওর উপস্থিতি চাঁদনির জন্য কেমন অশান্তির, অপমানের। আধারের বিষবাক্য চাঁদনির বুকে জ্বলন ধরিয়ে দেয়। নিজের অস্তিত্ব খামচিগুলো উপর প্রশ্ন তোলে। কিচেনে সবকিছু গুছিয়ে চাঁদনি বেরিয়ে এলো। সিঁড়ির কাছে এসে দেখলো আধার চ্যাম্পকে খাবার দিচ্ছে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসে। আসলে আধার ঠিক বলেছিল, এ বাড়িতে একটা কুকুরের যা দাম আছে ওর সেটুকু দামও নেই। কুকুরকে হাতে নিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ ওকে ডাকতে পর্যন্ত মানুষের ইগো হার্ট হয়। আধারকে পাশ কাটিয়ে ওপরে উঠতে গেলে চাঁদনি, সরি চাঁদ। চাঁদনি থেমে যায়, পিছু না ফিরেই বলে, কি বললে? শুনতে পেলাম না। সরি বলেছি। কেন? খারাপ লাগছে তোমার? তোকে ইদানিং বেশি কথা শোনাচ্ছি আমি। জুতো মেরে গরুদান করছো? ব্যাপারটা তেমন না। তুই কি ভাবিস আমাকে নিয়ে? সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বাট তুই বেশি মুখে মুখে কথা বলিস। রাগ লাগে আমার। মুখটা একটু বন্ধ রাখার দরকার তোর। তাহলে তো আমি তোকে কথা শোনাবো না আর। মানে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবো আর আমি চুপ করে থাকবো? আমার কিছু বলা যাবে না, চুপ করে তোমার খোঁটা শুনতে হবে? মিথ্যা বলি একটা কথাও? তুই নিজেই বল, তুই কি খুব সুন্দরী যে আমার তোকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে হবে? সত্যি কথা সহ্য করতে পারিস না সেটা আমার দোষ? আমি কখনো তোকে খোঁটা দেই না। ব্যাস সত্যিটা বলি যে তুই কালো। মিথ্যা প্রশংসা করে তোকে খুশি করে লাভ আছে বল? চাঁদনি মাথা নোয়ায়, ঠোঁটের কোণে ছড়ায় বিষাদ হাসি। ঠোঁটগুলো কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণ ভাবে। চাঁদনি কাঁদে না। আধার আবারও বলল, কাল আসার সময় ফোন নিয়ে আসবো। সকালে বুয়া আসবে, তোর একা লাগবে না আর। চাঁদনি চুপ করে থাকলো, কিছু বলল না। তোর রাতে একা ভয় লাগে? আধারের মনোযোগ চ্যাম্পের দিকে। না। লাইট জ্বালিয়ে ঘুমাস দেখি। বুয়া রাতে থাকবে, ভয় লাগবে না আর তোর? আগেও থাকতো। না, তুই ভয় পাস তাই থাকবে। আমার জন্য চিন্তা করছো দেখি অনেক, তাচ্ছিল্য করে বলল চাঁদনি। আধার খড়খড়ে গলায় বলল, কারণ আমি তোর কথা ভাবি, ভালোবাসি তোকে। চাঁদনি এবার পিছনে ফিরে তাকালো আধারের দিকে, পাংশুটে মুখে বলল, ভালোবাসো? এটা কেমন ভালোবাসা? ভালোবাসার মানুষের সাথে এমন বিহেভিয়ার করা যায়? আমি তোকে ভালোবাসি, তবে বউ হিসেবে না। এটা অন্যরকম ভালোবাসা। তোমার কোনো রকম ভালোবাসা লাগবে না আমার আধার ভাই। যে ভালোবাসা বারংবার আমার কমতিগুলো নিয়ে খোঁটা দেয়, আমাকে অপমান করে, সে ভালোবাসা আমি চাই না। আমি শুধু মুক্তি চাই এ সম্পর্ক থেকে। আধার মাথা তোলে। কথাটা যেন প্রভাব ফেলল না বোধহয় ওর ওপর। ও আগের মতোই গুমট স্বরে আওড়ালো, তুই পরের জন্মে ফর্সা হয়ে জন্মাস চাঁদ। আমি তোকে সে জন্মে বউ হিসেবে ভালোবাসবো। পরের জন্ম বলতে কিছু হয় না। তাহলে এক জীবনে তোকে আমার আর ভালোবাসা হলো না। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো আধারের দিকে, খুবই ধীরে। 4-5 সিঁড়ি ওপরে উঠল। পা দুটো চলছে না ওর। ইদানিং ওর জীবন পাথর মনে হয়। মনে হয় যেন ও একটা যন্ত্রমানব, যার কোনো অনুভূতি নেই। তবে চাঁদনির অনুভূতি এখনো কিছুটা জীবিত আছে। মাঝে মধ্যে ভীষণ কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তবে পাষাণ মানুষটার সামনেও নিজের কান্না গিলে ফেলে, শক্ত দেখানোর চেষ্টা করে নিজেকে। মানুষটা ওকে ভাঙতে দেখলে জোড়া লাগাতে আসবে তো দূর, উল্টো আরো ভেঙে দিয়ে চলে যাবে। পরের দিন বুয়া এলেও তার সাথে চাঁদনির তেমন কোনো কথাই হলো না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। চাঁদনি উদাস হয়ে বসে থাকলো এক জায়গায়।
বেলকুনিতে গিয়ে গতকালের মেয়েটার খোঁজ করলো। না পেয়ে চাঁদনির মন খারাপ হয়। মেয়েটা বলেছিল গল্প করবে ওর সাথে, ও যাতে বিকেলের দিকে বেলকুনিতে দাঁড়ায়। চাঁদনি দাঁড়িয়ে থাকে সন্ধ্যা পর্যন্ত, অপেক্ষা করে মেয়েটার আসার। মেয়েটা এত ভালো, হয়তো ভুলে গেছে ওর কথা। সবাই খালি ভুলে যায় ওকে। সন্ধ্যায় আধার চাঁদনির জন্য ফোন নিয়ে এলো। চাঁদনি তেমন কোনো উৎফুল্লতা দেখালো না। ওর চঞ্চলতা কমে গেছে ইদানিং। আধার নিজেও সেটা খেয়াল করে, কিন্তু বলে না কিছু। চাঁদনি সারাদিন নিশ্চুপ হয়ে বসে থাকে, কথা বলে না কারো সাথে। সারাদিন এক কোণায় বসে ফোন দেখে, আকিব শিকদারের সাথে কথা বলে। মোবাইল দেখতে দেখতে বিরক্ত হয়ে টিভি খুলে বসে, কার্টুন দেখে। একা থাকতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে ও। আধারের খারাপ লাগে ওর এই অবস্থা দেখে, রিগ্রেট হয়। চাঁদনি এমন ছিল না, আধার ওকে এমন বানিয়ে ফেলেছে। কথা বলতে গেলে আধার ওর গায়ের রং নিয়ে খোঁটা দিত, বুঝিয়ে দিত কতটা ঠেকায় পড়ে ও বিয়েটা করেছে ওকে। চাঁদনি আর শুনতে চায় না সেসব। মানুষ ধৈর্যের একটা লিমিট আছে। চাঁদনি যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আধারের সাথে একেবারে কথা বলা কমিয়ে ফেলেছে মেয়েটা। বললেই না ধরতে গেলে বলেই না ধরতে গেলে একই বাড়িতে সদস্য দুজন, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। এ দূরত্ব চাঁদনি নিজেই তৈরি করেছে। চাঁদনি গ্রামেগঞ্জে মুক্ত পাখির মতো বড় হওয়া একটি মেয়ে, যার জীবনে 17টা বসন্ত কেটেছে মুক্ত বাতাসে। আধার সকালে বেরিয়ে যায় চাঁদনিকে বন্দি করে। এরপর থেকে কাটে চাঁদনির বন্দি জীবন। চাঁদনি উড়ার জন্য পলক ঝাপটায়, কিন্তু এই বদ্ধ ঘর ওকে বন্দি করে ফেলে। দম বন্ধ হয়ে আসে ওর। চাঁদনি উদাস হয়ে বেলকুনিতে বসে থাকে। রেলিংগুলো শিকল মনে হয় ওর কাছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে চাঁদনির যন্ত্রণাগুলো আরো বেড়ে যায়। সৃষ্টিকর্তার ওপর ভীষণ অভিমান জমে। কেন এ বন্দি জীবন, ভালোবাসাহীন সংসার সে দিল চাঁদনিকে। এ বিশাল পৃথিবীতে একটা মানুষকে ভালোবাসার নেই। ওপরওয়ালা, আমাকে রূপ দিলা না, একটু ফর্সা গায়ের রং দিলা না, কারো ভালোবাসা পাওয়ার ভাগ্যও দিলা না, খালি দিলা চোখ ভর্তি কান্না। প্রাপ্তির খাতায় শূন্য আর একটা মন্দ ভাগ্য। 15 দিন এভাবেই কাটলো। আজ চাঁদনি রেজাল্টের দিন। চাঁদনি চিন্তায় চিন্তায় সকালের খাবার পর্যন্ত খেতে পারেনি। রাতেও তেমন একটা ঘুম হয়নি ওর। ভালো একটা কলেজ পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট খুব দরকার। এই পড়াশোনা ছাড়া চাঁদনির আর কিচ্ছু নেই। আধার আজ ভার্সিটিতে যায়নি। ওর বন্ধুদের সাথে আজ ওর হ্যাং আউট আছে। চাঁদনিকে খেতে বলেছে ও সকাল থেকে। চাঁদনি খাচ্ছে না। ওর এক কথা, রেজাল্ট দেখার পর খাবে। ওর গলা দিয়ে খাবার নামবে না। 10টার দিকে রেজাল্ট বেরোলো। চাঁদনি তখন বিরস মুখে ড্রয়িং রুমে বসে আছে। আধার ল্যাপটপ হাতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আধার এসেই ওর মাথায় গাঁটটা মারল। অস্থির স্বরে বলল, কিরে বেদব, আমার চেয়েও বেশি নাম্বার পেলি কি করে তুই? কত পেয়েছি? 5 এসেছে। শুধু 5 না, গোল্ডেন এসেছে। মোট নাম্বার 1250। আমি 40 পেয়েছিলাম 6 বছর আগে। আমার চেয়ে 10 নাম্বার বেশি পেলি কি করে? পুরো ফ্যামিলিতে আমি সব কাজিনদের চেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম। তুই আমার রেকর্ড ভেঙে দিলি। চাঁদনি পিটপিট করে পলক ঝাপটায়। কথাগুলো মাথায় ঢুকতেই খুশিতে চিল্লানি দিল ও। লাফ দিয়ে দাঁড়িয়ে হড়বড় করে বলল, তুমি সত্যি বলছো দাদা ভাই? 100 পয়েন্ট? 100%? চাঁদনি জল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। উৎফুল্ল হয়ে কল দিল আকিব শিকদারকে। আধার মলিন হাসি ওর খুশি দেখে। মেয়েটা অনেকদিন পর হাসতে দেখে ও হাসি খুশি। মেয়েটার হাসি যেন কর্পূরের মতো উবে গিয়েছিল কোথাও। আজ অনেকদিন পর মেয়েটার এই অসীম আনন্দ, ঠোঁটে ঠিকরে পড়া হাসি দিনটা ভালো করে দিল আধারের। চাঁদনির কলেজ চয়েস দিয়েছিল আধার। চাঁদনি ওর পাশের গালে হাত দিয়ে বসে আছে, ওর দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনের দিকে। আধার কিবোর্ডে আঙুল চালিয়ে বলল, ফার্স্ট চয়েস সিটি কলেজ দেই। চাঁদনি নাকচ করে বলল, ওমেন কলেজে দিলে ভালো হতো না? কেন? তোর নাম্বার ভালো, সিটি কলেজে চান্স পাবি। ঢাকার টপ কলেজগুলোর মধ্যে সিটি কলেজ সবার আগে, রেজাল্টের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে। আমি সিটি কলেজে দিচ্ছি, কেমন? ওমেন দাও না। কেন? আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না। চট্টগ্রামেও আমি গার্লস স্কুলে পড়তাম। আধার ভ্রুকুচকে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি নিরীহ মুখ। আধার বাঁকা চোখে তাকিয়ে বলল, সারা জীবন ঘরকুনো হয়ে থেকে যেতে হবে এমন কোনো কথা নেই। ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না মানে কি? এই যুগে এসে এসব কথা বলছিস, যেখানে নারীরা নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করছে। ছেলেদের সাথে তাল মিলে সব
সেক্টরে জব করছে। চাঁদনির চোখ মুখের পরিবর্তন হলো না, অর্থাৎ ওমেন কলেজেই পড়বে। আধা চাঁদনির কথা শুনল না, ফার্স্ট চয়েস সিটি কলেজে দিল। 2 নম্বরে ভিকারুননিসা, 3 নম্বরে ওমেন কলেজ। চাঁদনি মুখ কালো করে চাইলো আধারের দিকে। আধার মুখ বাঁকিয়ে বলল, তোর কি মনে হয় সিটি কলেজে পড়লে ছেলেরা তোর পিছু পিছু ঘুরবে, বন্ধুত্ব করতে চাইবে বা প্রেমের প্রস্তাব দিবে? তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। এই দুনিয়াতে সবাই সুন্দর খোঁজে, তুই সুন্দর না চাঁদ। আমি জানি আমি সুন্দর না, এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। চাঁদনির গম্ভীর স্বর। আধার বলল, তুই ভুলে যাস তো, মনে করিয়ে না দিলে কি করে হয়? সারা জীবন গার্লস স্কুলে পড়েছিস, তাই তো উল্টাপাল্টা চিন্তা আসে মাথায়। বাট ট্রাস্ট কর, একটা ছেলেও তোর দিকে ফিরে চাইবে না। সবাই ওই সুন্দরীদের পিছনেই ঘুরবে। কলেজে কত কিউট কিউট মেয়ে ভর্তি হবে, ওদের ভিড়ে তোকে দেখার সময় কোথায় সেখানে? কোনো ছেলে আশেপাশে ঘেঁষবেও না তোর। একটু থেমে আবারও বলল, বাই দ্য ওয়ে, তুই এটা ভেবে ফার্স্ট্রেটেড হচ্ছিস না তো যে ছেলেরা সবাই তোকে নিয়ে মজা ওড়াবে সেখানে? আমি যে ঘরে থাকি সে ঘরে মানুষটাই প্রতিনিয়ত আমাকে নিয়ে মজা ওড়ায়, তামাশা করে আমার ফিলিংস নিয়ে। সেখানে বাইরের মানুষের দ্বারা কষ্ট পাওয়া কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। চাঁদনি সিটি কলেজে চান্স হয়েছে, ওর মনটা তবুও খারাপ। ও চেয়েছিল ওমেন পড়তে, আধার দিল না। ওর ইচ্ছে কেন? ওর ইচ্ছের কোনো দাম নেই এ বাড়িতে, ওরই তো দাম নেই। বাড়ির মালিক উঠতে বসতে তুচ্ছ-তাচ্ছিল্য করে ওকে, তবুও কোন কলেজে পড়বে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার পর্যন্ত ওর নেই। এটা তো ওর জীবন, চয়েসটা ওর হওয়া উচিত ছিল। চাঁদনি একবার আকিব শিকদারকে জানিয়েছিল ব্যাপারটা নিয়ে। ওর মাথা থেকে বিষয়টা যাচ্ছে না। ও ছেলেদের সঙ্গ একটু পছন্দ করে না। চাঁদনি আসলেই ঘর কোনো হয়ে গেছে। ওর কোনো বন্ধু হয়নি কোনো দিন, ছেলে বন্ধু তো দূর, মেয়ে বন্ধু হয়নি। সারা জীবন মানুষের কথায় ভয়ে গুটিয়ে থেকেছে। আকিব শিকদার প্রথমে বলেছিল চাঁদনি ওমেনে পড়তে চাইলে ওখানেই পড়ুক, মেয়েদের কলেজে পড়লে সে নিশ্চিন্ত থাকতে পারবে। মেয়েটা গ্রামের স্কুলে যেভাবে গুটিয়ে থাকতো, শহরে কিভাবে খাপ খাওয়াবে? কিন্তু আধার উল্টোপাল্টা বুঝিয়ে রাজি করিয়েছে তাকে। চাঁদনি আসার সময় ওর একাডেমিকের প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে এসেছিল। আধার আবার রেজাল্ট বেরোনোর পর চাঁদনি স্কুল থেকে টিসি আনিয়েছে, তাই ভর্তি নিয়ে বেশি প্যারা খেতে হয়নি চাঁদনিকে। ভর্তি সংক্রান্ত যা যা করার দরকার তা আধার নিজেই করেছে। চাঁদনিকে বলতে হয়নি কিছু, চিন্তাও করতে হয়নি। আধার নিজেই অফার করেছে আজকে একবার চাঁদনিকে কলেজ থেকে ঘুরিয়ে আনবে, কাগজপত্র জমা দিয়ে আসবে। চাঁদনি রাজি না হতে চেয়েছিল, কারণ আধার ওকে নিয়ে হাঁটতে ফার্স্ট্রেটেড ফিল করে, ওকে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি এটা দোহাই দিয়ে যাবে না বলেছিল। আধার আবারও কথা শুনিয়ে দিয়েছে। আধারকে চাঁদনি বুঝে আসে না, এই পারে না ওর জন্য। দেহ থেকে কিডনিটা বের করে পিস পিস করে কেটে লবণ মরিচ দিয়ে ওকে রান্না করে খাইয়ে দিতে, আবার এই ওকে দু চোখে সহ্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, গায়ের রং দিয়ে খোঁটা দেয়। ছেলেটার মাথায় আসলে সমস্যা কি ভাবলো চাঁদনি। আবার ওর কলেজে যেতে ইচ্ছে করছে, নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছে করে তার। সেখানে তো চাঁদনির জীবনটাকে কোনোদিন উপভোগ করতে পারেনি সে। চাঁদনি রেডি হয়ে বেরোলো কক্ষ থেকে। সকাল বাজে 10টা। চাঁদনি অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কারণ ওর পুরো রাত মোবাইল টিপতে হয়, রিলস দেখতে হয়, কত কাজ ওর। কিন্তু আজ আধার ওকে 8টা বাজে ডেকে দিয়েছে। চাঁদনির ঘুম পাচ্ছে, বারংবার হামি তুলছে ও। একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল ও। 4 ঘন্টা ভালো ঘুম হয়নি। আধার চাঁদনিকে ডাকতে আসছিল, বারান্দায় দেখা গেল ওদের। আধার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল ওকে। সাদা রঙের সালোয়ার পরেছে চাঁদনি, চুলগুলো পনিটেল করে বাঁধা। শ্যামলা মুখে কোনো কৃত্রিম সাজ কাজল কিচ্ছুই নেই, শুধু সাদামাটা স্নিগ্ধ মায়াবী একটা মেয়ে। তারপরেও আধারের মায়া লাগলো না। ওর চোখে চাঁদনি শ্যামলা ত্বক ছাড়া আর কোনো রূপ ধরা পড়ে না। অন্য রঙের কাপড় নেই তোর, এই বিধবার পোশাক পরতে হবে কেন তোকে? চাঁদনি একবার নিজের দিকে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, আছে তো। কেন, এটাতে সমস্যা কি? আমার তো এই ড্রেসটাই ভালো লাগে, কমফোর্টেবল, গরমে পরেও আরাম পাওয়া যায়। আধার চাঁদনির নরম কথাগুলো আমলে নিল না, নিষ্ঠুরের মতো বলল, তুই কমফোর্টেবল ফিল করলেও আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাকে আরো বেশি কালো লাগছে তোকে, ডার্ক কালারের কিছু পরে আয় যা।
চাঁদনি বিমূঢ় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। অপমানে স্তব্ধ হয়ে ওর মুখ দিয়ে অনেকটা সময় কথা বের হলো না। সময় পেরোতেই জেদ্দি গুমট স্বরে আওড়ালো, না, এটা আমার ভালো লাগে তাই আমি এটাই পরবো। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে না। তোমার এত চিন্তা কিসের? ফালতুমি করবি না, যেটা বলছি সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই। বাইরে অনেক গরম, আমি এই ড্রেসে কমফোর্টেবল ফিল করতেছি এখন, তাই আমি এটাই পরবো। তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনি ঔদ্ধত্য দেখালো। আধারের খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে উত্তর দেয়। আকস্মাৎ ক্ষেপে হিসিয়ে বলল, চিন্তা নেই আমার, থাপ্পড়ে তোর গাল লাল করে দিব আমি, বিয়াদব। মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ সেলাই করে দেব একদম। তোর এত জেদ কিসের রে? এই তো রূপের বাহার তোর। যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেসে শুধু ফর্সাদের মানায়, তুই আরো পরেছিস সাদা। বিশ্রী লাগছে তোকে, সবাই বলবে একটা কালির ড্রাম নিয়ে ঘুরতেছি আমি। চাঁদনি চোয়াল শক্ত, অথচ চোখে থই থই অশ্রু। জীবনের এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমল ওর। অসহায়ত্বকে ঘিরে ধরল মেয়েটা। আল্লাহ তাআলা তার গায়ের রংটা একটু ফর্সা দিল না কেন? কি অপরাধ ছিল চাঁদনির? কেন এভাবে উঠতে বসতে কথা শুনছে নিজের গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আধা চোখ পাকালো। তর্জনী উঁচিয়ে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানে নিজের মন মর্জি করবি না, এমনটা ভুল হবে। বুঝেছিস? মাথায় ঢুকেছে? না ঢুকে থাকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনি যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আধার বাঁকা হাসলো। এই তো, এটাই তো চেয়েছিল ও। চাঁদনিও সব কথা মতো চলবে, মানবে, মানতে বাধ্য হবে। আধার বাধ্য করবে, মুখে মুখে তর্ক করার জেদ দেখানো সব ছোটাবে। এই মেয়েকে উড়া কি এই মেয়ের উড়া কি করে বন্ধ করতে হয় তা আধার ভালো করেই জানে। সব ডানা ছেটে দেবে ও। আধার বিজয়ীর বসে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসে টিভি অন করলো। পরক্ষণে চাঁদনিকে ধূপধাপ পা ফেলে নিচে আসতে দেখে গেল। আধার ঘাড় বাঁকিয়ে চাইলো। চাঁদনি কিচেনে গেল। কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে আবারও চলে গেল। আধার ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ও নিজের কথা রটাতে পেরেছে, এটাই ওর জন্য যথেষ্ট। ড্রেসিং টেবিলের ওপর দুহাত থেকে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গা মৃদু কাঁপছে, গাল দুটো চটচটে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুলাচ্ছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের ওপরই রাগ হচ্ছে খুব করে। আসলেই তো সাদা কাপড়ে শ্যামলা রংটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রংটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রংটা ফুটছে খুব। আসলে তেমন না, চাঁদনিকে সুন্দরই লাগছে। সাদা কাপড়ে কাকে না সুন্দর লাগে, কিন্তু আধারে কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে চর বসালো নিজের গালে সর্বশক্তি দিয়ে। একবার, দুবার, তিনবার, পরপর অনেকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব জ্বলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তার হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনের যন্ত্রণার সামনে এ যন্ত্রণা কিছুই না। অপ্রকৃতস্থ হয়ে চাঁদনি নিজের চুল টেনে ধরল। দুপা মুড়ে অসহায়ের মতো বসলো মেঝেতে। চোখের পানি গাল বেয়ে মেঝেতে পড়ে। ড্রেসের বুকের কাজটায় ভিজে গেছে। চাঁদনি হিচকি তুলল। আধার ওর গায়ে হাত তুলতে হয় না, শয়তানটা ওকে কথা দিয়ে মেরে ফেলে। চাঁদনি একদিন সত্যি মরে যাবে, আর সহ্য করতে পারবে না। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি। এলোমেলো ভঙ্গিতে সবগুলো সাদা ড্রেস বের করে আলমারি থেকে। ওর বেশিরভাগ ড্রেস সাদা। এ বাড়িতে আসার পর অনেকবার পরেছেও। ছোটবেলায় চাঁদনি বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতো। দুপাশে দুটো ঝুঁটি করত। ওর বাবা মিষ্টি হেসে ওকে প্রিন্সেস ডাকতো। বলতো চাঁদনিকে সাদা ড্রেসে ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো লাগে। এরপর থেকে চাঁদনি ফেভারিট রং সাদা হয়ে যায়, আর ফেভারিট ডিজনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যা বলতো। কেন মিথ্যা বলতো? চাঁদনির কষ্ট না পাওয়ার জন্য। মিথ্যা সান্ত্বনা দিয়ে কী লাভ? আধারের মতো সত্যি বলে দিলেই তো হয় যে ওকে সাদা ড্রেসে কালির ড্রামার মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলে তো আজ চাঁদনি এত কষ্ট পেত না। আজ প্রথমবার শুনি যে এত কষ্ট লাগছে। চাঁদনির অনেকগুলো ড্রেস সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। এই সবগুলো ড্রেস ওর বাবা নিজে চুজ করে কিনে দিয়েছিল ওকে। সাদা ড্রেসের স্তূপ হয়ে আছে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একটু আগে কিচেন থেকে লাইটারটা নিয়ে এসেছে ও। দাও দাও করে আগুন জ্বলছে। ওর স্নিগ্ধতা, শুভ্রতা, ওর ভালোবাসা
পছন্দের জিনিসগুলো পুরো ছারখার হয়ে যায় ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে থাকে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালাচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণা করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুরো ছারখার হয়ে যায় এই দাবানলে। আধার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনি নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপাল ভাঁজ ফেলে চাইল। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আধার সাত পাঁচ কিছু না ভেবে দৌড় দিল ওপরে। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখলো সবকিছু। চাঁদনি পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আধারকে টেনে তুললো ওকে। চাঁদনি ঝাড়া মেরে ছাড়লো ওর হাত, দূরে সরে দাঁড়ালো ওর থেকে। আধার দৌড়ে জগ নিয়ে এলো নিচ থেকে। জগের পানি সব ঢেলে দিল আগুনের ওপর। আগুন নিভল, তবে নিভু নিভু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছু আধ পোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আধার বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস? ওর চাচা আদরে আদরে এতটা জেদি বানিয়ে ফেলেছে ওকে। আধার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকেই নরম করে ফেলবে, ওর গায়ের রং নিয়ে খোঁটা দিলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। কিন্তু এ মেয়ে তো আধারের বাড়িঘরই জ্বালিয়ে দিচ্ছে। চাঁদনি আগুন দৃষ্টিতে তাকালো আধারের দিকে। উচ্চকণ্ঠে তীব্র আক্রোশে বলল, খুশি হয়েছ তুমি? শান্ত হয়ে গেছি তোমার কলিজা, শান্ত হয়ে গেছে তোমার কলিজা। জ্বালিয়ে দিয়েছি সবগুলো সাদা ড্রেস। ক্ষমতা থাকলে আমি তোমাকেও জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না আধার ভাই। আমি ভালো থাকতে না পারলে তুমিও ভালো থাকতে পারবে না। আধা ঢোক গিলল। চাঁদনি বিছানার উপর থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে নিল। সাদা সালোয়ার যেটা পরা ছিল সেটার জন্য আধার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে ও। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় আবারও পরিপাটি করে আশ্রয় নিল। ওর প্রতিটা কর্মকাণ্ড হতভম্ব দৃষ্টিতে তাকালো। দেখলো আধার। অবাকের চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ওর। চাঁদনি যে ছোটবেলায় এমন ছিল এখনো আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়েই বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে এসো। আধার এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজনে একদম স্বাভাবিকভাবে বেরোলো ফ্ল্যাট থেকে। আধার বাঁকা চোখে দেখে চাঁদনিকে। চাঁদনির মুখ অনুভূতি শূন্য। এতক্ষণ যে রাগে ফোঁসফোঁস করছিল তার ছিঁড়ে ফোটাও নেই মুখে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই পার্কিং লটে দেখা মিলল দুজন মানব মানবীর। ওরা আগে থেকে দাঁড়িয়েছিল সেখানে। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো। সেদিনে সে মেয়েটা পাশে, কে ওটা? মেয়েটার স্বামী। চাঁদনি তাকিয়ে থাকে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী এমন কালো, তবুও মেয়েটা কি সুন্দর করে কথা বলছে তার সাথে। ছেলেটার চোখ পড়লো ওদের দিকে। আধারের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আধার যে, ভালো আছেন সামিন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? জি আমিও। হাসলো সে। চাঁদনির দিকে নজর বর্তাতেই বলল, ওকে। আধার উত্তর দেওয়ার আগে মেয়েটা প্রফুল্ল হয়ে বলল, এই তুমি চাঁদনি না? ভালো আছো? চাঁদনি হাসলো, বলল, জি আপনি? তোমাকে দেখে ভালো লাগছে। তুমি ব্যালকনিতে আর আসো না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আধার বলল, আপনি ওকে চেনেন ভাবি? হ্যাঁ, কয়েকদিন আগে ব্যালকনিতে দেখা হয়েছিল। ভাইয়া, ও আপনার কে হয়? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আধার ভাইয়ের কে হও। আধার ইতস্তত বোধ করে হাঁসফাঁস করে তাকালো চাঁদনির দিকে। ওর আধারের হাব ভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়লো ঠিকই। আধার কথা কাটাতেই বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখো না শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে, এদিকে আমি যাচ্ছি অফিসে। বাচ্চাদের মতো করছে, বুঝতে চাইছে না। আধার হাসলো। চাঁদনি বুঝলো মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি তাকিয়ে থাকতে মন চায় মেয়েটার দিকে। কি যে সুন্দর গায়ের রং তার, কোমর সমান চুল, যদিও মাথায় ঘোমটা দেয়া তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার রোদের আলোয় চকচক করছে। আগের আমলের জমিদার গিন্নির মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনো দিক দিয়ে যায় না, তবুও কি সুন্দর বন্ডিং তাদের। চাঁদনির ভালো লাগলো। ভালোবাসলে তো এভাবেই ভালোবাসতে হয়। ভালোবাসার মানুষ ফর্সা কালো যাই হোক, তার সত্তা স্বচ্ছতাই তো আসল। এদিকে ওর সাদা কাপড় পরা মানা। ওর স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি অক্লিষ্ট ঢোক গিলল। ওদের পাশ কাটিয়ে এগিয়ে গেল সামলে। আধারও ওদের দিকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে আসে। চাঁদনির পাশে হাঁটতে হাঁটতে বলে, চলে এলি যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলে তাই? হ্যাঁ, কাট কাট স্বীকারোক্তি। কেন ইতস্ততা নেই? ওর
মতো ক্ষুদ্র কালো একটা মানুষের নিন্দে করতে কিসের ইতস্ততা? চাঁদনি মাথা নুইয়ে হাসলো। আধার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস কি সুন্দর, কালা চাঁদ হয়েও হুড়পড়ি পেয়েছে। আর আমার কপাল দেখ, শুধু সুদর্শন হলেই হয় না ভাই, সুন্দরী বউ পাওয়া ভাগ্য থাকা লাগে। ওনাকে নিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াতাম আমি, অথচ ওনার পার্টনারকে দেখ আর আমার পার্টনারকে দেখ। তোর পরিচয় দিলে উনি আমার ওপরে হাসতো। নিশ্চয়ই কোনো বড় পুণ্য করেছে যার জন্য এমন গায়ের রং নিয়ে সুন্দরী জীবনসঙ্গী পেয়েছে। আর তুমি কি পাপ করেছ? মানে এই যে তুমি সুন্দরী জীবনসঙ্গী পাওনি সুদর্শন হয়েও, নিজের অজানায় কি পাপ করে ফেলেছি কে জানে। বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাক্ট না, ছেলেদের টাকাই আসল, মানি টক্স। টাকা থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও এমন সুন্দরী পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে, থোবড়াও আছে, বাট সুন্দরী বউ নেই। আধার তাচ্ছিল্য করে হাসলো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। এখন আর ওর কষ্ট লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ায়, মেয়ে হয়ে জন্ম নেওয়ায়। এ দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে যেতে হবে ওকে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, ওর চোখে সানগ্লাস। একটু আগে সব ইম্পর্টেন্ট কাগজপত্র জমা করে এসেছে ও। চাঁদনিকে বলেছে কলেজের ক্যাম্পাসের একটা চক্কর দিয়ে আসতে, যেহেতু আর কয়েকদিন পরে কলেজে আসতে হবে, তাই আগে ভাগে চিনে রাখলে ভালো। চাঁদনি ঘুরে ঘুরে দেখছিল সবকিছু। আধার বেরিয়ে এসেছে, এভাবে ওর সাথে সাথে ঘোড়া নেহাতি ক্রিঞ্জ মনে হচ্ছিল ওর। তার চেয়েও ও না থাকলে চাঁদনি আরো ভালোভাবে ঘুরতে পারবে। আধার তাকিয়ে আছে গেটের দিকে, অপেক্ষা করছে চাঁদনির বেরিয়ে আসার। চাঁদনি আসে না, তবে গেট দিয়ে সাবিহা বের হয়ে এলো। আধারকে দাঁড়িয়ে থাকতে দেখেই ওর কাছে এগিয়ে এলো। আধার সোজা হয়ে দাঁড়ালো, কিছু বলবে তার আগে ওর বন্ধুগুলো কোত্থেকে টপকে পড়লো সেখানে। আধার অবাক হয়ে পড়ল, তোরা এখানে? সবাই চিল্লানি দিল আধার আর সাবিহাকে একসাথে দেখে। দুজনে সামনাসামনি দাঁড়িয়েছিল। আধার সোফায় গিয়ে বলল, আশ্চর্য, এমন করছিস কেন? আমান বলল, আন্ধারের বাচ্চা, তোর না ঘরে বউ আছে? সাবিহার সাথে এখানে কি করিস তুই? পরকিয়া করছিস দুজনে? আধার চোখ পাকিয়ে বলল, জুতা মারবো জানোয়ার, ক্যারেক্টারলেস মনে হয় আমাকে? আমি মাত্রই দেখলাম ওকে, কথা বলার সময়টা পর্যন্ত দিলি না তোরা, তার আগে চিল্লানি শুরু করলি, ছাগলের দল। রাব্বি চোখ ছোট করে তাকালো ওর দিকে, সন্দিহান কণ্ঠে বলল, আমরা না হয় পাগল, কিন্তু তুই সত্যি করে বলতো, তুই এখানে কেন এসেছিস? সিটি কলেজে কি কাজ তোর? ভাই, কলেজে তো কেউ নাচতে আসে না তাই না? নিশ্চয়ই কোনো কাজ ছিল তাই এসেছি। বাহ, যেই সাবিহা কাজ পড়লো এখানে, অমনি তোরও কাজ উদয় হয়ে গেল কোত্থেকে? সাবিহা তো শুধু আমাদেরকেও ডেকেছিল, তোকে তো ডাকেনি। ছুতোবানে আসতে হতো তাই না? স্বীকার কর, এখনো ওর প্রতি ছুকছুকানি থেকে গেছে তোর। বলদ মনে হয় আমাকে? আধার অতিষ্ঠ হয়ে বলল, তোরাই বলদ। কি বলছিস? কথার আগামাথা কিছুই বুঝতেছি না। পরক্ষণে সাবিহার দিকে তাকিয়ে বলল, এই সাবিহা, তোর কি কাজ রে এখানে? তুই এখানে কেন ডেকেছিস ওদেরকে? সবাই উল্টাপাল্টা ভাবছে, প্লিজ ব্যাপারটা ক্লিয়ার কর। বলল যে আমি তোর জন্য আসিনি এখানে। সাবিহার মনে হচ্ছে আধার ওর জন্য এসেছে এখানে। আগেও আধার এমনই করতো, ওর সাথে দেখা করার জন্য উল্টাপাল্টা বাহানা বানিয়ে আসতো, অজুহাত খুঁজতো। যদি এখনো শিওর না আসলে আধার ওর আসার খবর পেয়ে এখানে আসেছে কি না। সাবিহা বিহম্বল স্বরে বলল, আমার ছোট ভাইয়ের সিসির সাথে অন্যান্য ইম্পর্টেন্ট কাগজগুলো জমা দিতে এসেছিলাম। জানিস তো ওর এখানে চান্স হয়েছে। কাল রাতে ওদেরকে বলেছিলাম কলেজের সামনে আসতে, একসাথে ঘুরতে যাব। তোকে বলতে মানাও করেছিলাম। তুই ভাই নিউ ম্যারিড বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার চেয়ে বউদের সাথে টাইম স্পেন্ড করা বেশি জরুরি। কিন্তু ওরা ভাবছে তুই যে খবর পেয়ে আমার জন্য এসেছিস। শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল সাবিহা। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালো, বলল, কিন্তু তুই তো জানিস না এটা সত্যি না। তাহলে কোনটা সত্যি? একযোগে জিজ্ঞেস করলো সবাই। আধার বলল, আরে ইয়ার, চাঁদনিরও এখানেই চান্স হয়েছে। ওকে কলেজটা দেখাতে নিয়ে এসেছিলাম, ও ভেতরে আছে, এলেই দেখতে পাবি। আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। আগে টিন এজ ছিলাম, পিছু পিছু ঘোরা ভালো লাগতো, এখন স্ক্রিজ মনে হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমার বউ আছে। সাবিহার মুখ কালো হয়ে গেল। রাব্বি গদগদ করে বলল, ওয়াও, আমাদের ভাবিও এসেছে। ডোন্ট কল হার ভাবি, অনেক ছোট হয় তোদের থেকে। তারপরও সাবিহা জ্বলছে ভেতরে ভেতরে, কিন্তু দেখাতে পারছে না। তক্ষুনি সেখানে চাঁদনি এলো। মাহাদি এগিয়ে গিয়ে বলল,
হাই ভাবি। আচমকা সামনে চলে আসা চাঁদনি শিউরে দুপা পিছিয়ে গেল। মাহাদি হাসি হাসি মুখে বলল, ভয় পেয়েছেন? আধার পেছন থেকে বলল, ওর গায়ের ওপর গিয়ে পড়তি তাহলে ভয় পেত না সার। সরে তারা ওর থেকে, ও এসবে ইউজ টু না। মাহাদি নিয়ে এলো ওকে। চাঁদনি ওদের সবাইকে দেখে অবাক হলো ভীষণ। সবাই যে যে কথা বলল ওর সাথে, সাবিহা ছাড়া। ওর কথা বলতে ইচ্ছে করছে না, রাগ লাগছে খুব। আধার যতই হোক ওর প্রাক্তন, তবুও চাঁদনির ওপর হিংসা লাগছে ওর। আধার চাঁদনির হাত ধরে বলল, তাহলে তোরা যা, আমিও যাই ওকে নিয়ে। আমান ধরফরিয়ে বলল, যাবি মানে? আমাদের সাথে যাবি না? কেন যাব তোদের সাথে? তোরা তো একবারও ডাকলি না আমাকে। সাবিহার জন্য হয়েছে সব। ওই বেয়াদব মহিলা মানা করেছে তোকে ডাকতে। প্লিজ ভাই, রাগ করিস না। আমাদের মধ্যে রাগ কিসের? সাবিহা ছাড়া সবাই জোরাজুরি করতে লাগলো আধারকে। আধার ওদের থামিয়ে দিয়ে বলল, আরে আমি রাগ করিনি, যেতাম তোদের সাথে, বাট চাঁদনি আছে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে। তটিনী বলল, চাঁদনি আছে তো সমস্যা কি? চাঁদনিও যাবে আমাদের সাথে, ঢাকা শহর ঘোরা হবে ওর। আধা চাঁদনির দিকে তাকিয়ে বলল, যাবি? তোর বড় আপুদের সাথে থাকবি আর কি, তোরও তো ঘোরার অনেক শখ। চাঁদনি কনফিউজ হয়ে পড়ল। উত্তর দিতে যাবে তার আগে সাবিহা ছ্যাদ করে উঠে বলল, ও কেন যাবে? আমাদের বন্ধুমহল, অন্য কারো ঢোকার পারমিশন নেই। ভাই, ও আধারের বউ, আমাদের সাথে গেলে সমস্যা কি? এমন নিষ্ঠুরতার মতো বিহেভ করছিস কেন? আমান বলল। সাবিহা ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা নেই, আবারও আছেও। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে হই, আমরা আমাদের ফ্রেন্ড, বা তোরা তোদের গার্লফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসিস না। তটিনী একবার ওর বিএফকে নিয়ে এসেছিল বলে যে ঠেস মারলি, সেটা আধারের বেলায় হবে কেন? ওর বউ আমাদের সাথে যেতে পারবে না। আমাদের ফ্রেন্ডশিপ আমি কাউকে ঢুকতে দেব না। চাঁদনির খুব গায়ে লাগলো কথাগুলো। আধা জানতো এমনটাই হবে। কেউ রিয়েক্ট না করলেও সাবিহা করবে, এটা ওদের বন্ধুমহলের রুলস। ওরা মানে শুধু ওরাই, এখানে ওদের জিএফ বিএফ বউ কিচ্ছু এলাও না। চাঁদনির দিকে এক পলক তাকালো ও। চাঁদনি ইশারা দিয়ে বলছে ও যাবে না। আধা সাবিহার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চাঁদনি যাবে না, কিন্তু তুই যাবি? না, আমিও যাব না। কেন কেন যাবি না কেন? ও তোর বউ যেতে পারবে না তাই? এক মাসে একটা সম্পর্কের জন্য 6 বছরের বন্ধুত্ব ভুলে যাচ্ছিস? আমাদের চেয়েও বড় হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ ও তোর জন্য। আধার উত্তর দেওয়ার আগে আমান বলল, চাঁদনি আধারের বউ, অবশ্যই ও সবার চেয়ে গুরুত্ব বেশি ওর কাছে। ও বেড়ে না গিয়ে নিশ্চয়ই তুই বেড়ে যাবি না। চুপ একদম, আমি আধারের সাথে কথা বলছি, নাক গলাবি না একদম। আমান মুখ ফেরালো। সাবিহা তাকালো আধারের দিকে, রেগে মেগে বলল, তুই যাবি না আমাদের সাথে? আধার পড়ল অথৈ সাগরে। ওর খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু চাঁদনিকে একা ছাড়তেও পারছে না। আধার অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি বলছে না কিছু। আধার সাবিহার দিকে তাকিয়ে বলল, চাঁদনি একা কি করে যাবে? ক্যাব বুক কর ওর জন্য, ফ্ল্যাটের চাবি দিয়ে দে, তাহলেই তো হয়। আমার ছোট ভাইও ওর বয়সী, একাই বাড়ি চলে গেছে। ওর ছোট ভাই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। চাঁদনি এখানকার কিছুই চেনে না। ওর গ্রামে তোর ছোট ভাইকে নিয়ে ছেড়ে দিলে সেও অসহায় হয়ে পড়বে। সাবিহা মুখ বাঁকালো। আধার অবশেষে সাবিহার কথা মেনে নিল। সিদ্ধান্ত নিল যে ওদের সাথেই যাবে। চাঁদনিকে গাড়িতে উঠিয়ে দেবে। ওর বন্ধুদের ছাড়তে পারবে না। ওর মন মানছে না ফ্ল্যাটে চলে যেতে। ওদের সাথে একটা হ্যাং আউটও মিস দেয় না আধার। চাঁদনি তো বাচ্চা না, কলেজের দূরত্ব অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে না। চাঁদনিকে যখন জিজ্ঞেস করা হলো ও একা যেতে পারবে কিনা, চাঁদনি বলল পারবে। আধার সিএনজি দাঁড় করালো ওর জন্য। চাঁদনি উঠে বসলো গাড়িতে। আধার নিজে অ্যাপার্টমেন্টের ঠিকানা বলে দিল ড্রাইভারকে, সাথে ভাড়াও দিয়ে দিল। আবার চাঁদনির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। সরি বাচ্চা, আমি চলে গেলে ওরা রাগ করতো। চাঁদনি মলিন হাসে ওর দিকে তাকিয়ে গাড়ি ছেড়ে দেয়। আধার তাকিয়ে থাকে গাড়িটির দিকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। চাঁদনি অদৃশ্য হয়ে যায় আধারের চোখের দৃষ্টিসীমানা থেকে। মনমরা হয়ে গাড়িতে বসে আছে চাঁদনি। ক্ষণকাল পরপর বারংবার চোখ মুছছেও। ওর খুব কান্না পাচ্ছে। আকিব সিকদারের কথা মনে পড়ছে ভীষণভাবে। মানুষটা কোনোদিন ওকে একা ছাড়তো না। চাঁদনি হাই স্কুলে ওঠার পর সে সঙ্গে করে নিয়ে যেত ওকে। বলতো তার মেয়েটা খুব নরম, ননির পুতুল, একা একা কোথাও যেতে পারবে না। যদি হারিয়ে যায় আকিব সিকদার কি করে বাঁচবে? অথচ তার মেয়েটা আজ এই মানুষটা একা ছেড়ে দিল, যাকে ওর বাবা বিশ্বাস করে ওর দায়িত্ব দিয়েছিল। এই বিশাল শহরে যার ভরসায় ওকে পাঠিয়েছিল, সে একবারও চাঁদনির পরোয়া করলো না। চাঁদনি খুব অসহায় হয়ে আসতে পারবে বলেছিল, কারণ আধা চাচ্ছিল চাঁদনি এ কথা বলুক।
আরও একা চাঁদনিকে পাঠিয়ে দিবে। চাঁদনি চায়নি ওর ওপর আর বোঝা হতে, তাই একা আসতে ভয় লাগলেও জেনেও হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। আধারকে কতটা অসহায় বানিয়ে দিয়েছে। নিজে তো কথা শোনাই, এখন বন্ধুদের নিয়েও কথা শোনাচ্ছে। কোলের ওপর মাথা কোলের ওপর রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরল চাঁদনি। আধারের বন্ধুগুলোকে দেখে এখন ওর রিয়েলাইজ করতে পারছে কেন আধার ঢাকায় আসার পর এতটা বদলে গেছে। ঢাকায় বড় শহর হলেও এখানকার মানুষগুলোর মন একটুও বড় হয় না, ওরা নিষ্ঠুর। চাঁদনির খুব করে একটা সাহারার প্রয়োজন। ও একা পারছে না, ও কখনো একা হাঁটতে শেখেনি, একা কোথাও যায়নি। সারা জীবন ওর বাবা ওর সাথে ছিল, কেন ওকে বিয়ে দেওয়ার সময় মানুষটা ওর কথা একবারও ভাবলো না। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতে চাঁদনির ভাবনা সুতো কাটে। ধীর পায়ে গাড়ি থেকে নামলো ও। গেট দিয়ে ঢুকতে দারোয়ান দেখলো ওকে, কেমন করে যেন তাকালো ওর দিকে। তাকানোর ধরন দেখে চাঁদনির গায়ে কাটা দেয়। ওনার কোনা হাতের মুঠোয় চেপে ধরে নিজেকে ওনার আড়ালে আর একটু ভালো করে আবৃত করে ও। চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে চাঁদনি। এক্ষুনি জ্যাম দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়, হাঁটু মুড়ে লেজ নেড়ে ওকে স্বাগত জানায়। চাঁদনি মলিন হেসে হাত বুলিয়ে দেয় ওর গায়ে। এ কদিনে ভালোই বন্ডিং হয়েছে ওদের। চাঁদনি এখন আর ভয় পায় না। চাঁদনি গিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসলো সোফার ওপর। ড্রয়িং রুম অন্ধকার, জানালাগুলো ওপর পর্দা টাঙানো। দিন না রাত বোঝা যাচ্ছে না। চাঁদনি সিলিং এর দিকে তাকালো, অপলক তাকাতেই গিয়ে চোখের কার্নিশে বেয়ে জল গড়িয়ে পড়ল। চ্যাম্প লাফিয়ে লাফিয়ে ডাকলো ওকে। চাঁদনিকে কাঁদতে দেখে উতলা হয়ে গেছে ও। চাঁদনি মাথা তুলে তাকালো ওর দিকে, হাত বাড়িয়ে কাছে ডাকলো ওকে। চ্যাম্প এগিয়ে এসে দু পা তুলে দেয় ওর হাঁটুর ওপর। চাঁদনি শক্ত করে জড়িয়ে ধরলো ওকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হেই, তুমি আমার কথা ভাবছো চ্যাম্প? আমাকে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে তোমার? আমার কথা কেউ ভাবে না জানো? আমাকে ওরা মানুষ বলে মনে করে না, আমাকে কেউ ভালোবাসে না চ্যাম্প। আমার খুব কষ্ট হচ্ছে। চ্যাম্প করুণ স্বরে ডেকে ডেকে কি যেন বোঝালো ওকে। চাঁদনি হিসকি তুলল। ও বুঝলো না চ্যাম্পের ভাষা। ওর শুধু কাঁদার জন্য একটা কাঁধের দরকার ছিল। ও খুব একা, ওকে কাঁদতে দেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। চ্যাম্প ওর পুরো পুতুলের মতো দেহটাকে দিয়ে দিয়েছে, যাকে ধরে চাঁদনি কাঁদতে পারবে। অনেকটা সময় কেটে যাওয়ার পর চাঁদনি ছাড়লো ওকে। দু হাতে বাচ্চাদের মতো করে চোখ মুছলো, বিড়বিড় করে বলল, আধার ভাই, খুব কি দরকার ছিল আমাকে এভাবে ভাঙার? আমি তো তোমার শত্রু বা প্রতিদ্বন্দ্বী নই। আমার প্রতি কিসের এত আক্রোশ তোমার? কেন তুমি আমাকে মানুষ বলে মনে করো না? সহ্য না হলে দূরে থাকো, আবার কাছে এসে ভালোবাসা দেখাও কেন? আমি তো দেখতে চাই না। তোমাকে ছাড়া ক্ষমতা আছে আমার, কিন্তু তোমার এভাবে গিরগিটির মতো রং বদলানো মেনে নেওয়া ক্ষমতা আমার নেই। বহু বছর ধরে কথার আগুনে জ্বলে আসা অঙ্গার আমি। আমাকে ভাবে ধ্বংস করা যুদ্ধে নেমো না। আমি হেরে যাচ্ছি, তোমাকে ভালোবেসে হেরে যাওয়ার যন্ত্রণা ছাড়া আর কিছুই না। আধারের মুখটা কালো। চাঁদনিকে বিদায় দিয়ে আসার পর থেকে নিরীহ মুখ করে বসে আছে ও। সাবিয়া অনেকক্ষণ ধরে খেয়াল করছে ব্যাপারটা, ইভেন সবাই। কারণ আধার আসার পর থেকে একবারও হাসেনি, অথচ বন্ধুদের সাথে ওকে ভীষণ উৎফুল্ল দেখা যায়। রেস্টুরেন্টে বসে হাসি তামাশা করছে সবাই। কর্নারে দুটো টেবিল বুক করেছে ওরা, অথচ আধারের মুখে অমাবস্যা। সাবিয়া ওর পাশেই বসেছিল, ক্ষণকাল পরপর বাঁকা চোখে দেখছিল ওকে। আধারও নীরবতা ভীষণ চোখ লাগছে ওর। সাবিহা একটু কাছে গেল ওর, পাংশুটে মুখে বলল, কি হয়েছে? আধার এক পলক তাকালো ওর দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে? ঠিক আছিস তুই? সাবিহা ওর হাত ধরতে গেল, আধার ছাড়িয়ে নিল। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছি আমি। তুই এভাবে মন খারাপ করে বসে থাকার জন্য এসেছিস? ঘুরতে এসেছি, কিন্তু ইচ্ছা করছে না এখন। কেন ইচ্ছা করছে না? জানি না, বাসায় চলে যাব। বইয়ের জন্য মন পুড়ছে, ব্যঙ্গ করে বলল সাবিহা। আধার চিবিয়ে চিবিয়ে বলল, যেটা ভাবিস। সাবিহা জ্বলে উঠল। সবার দিকে তাকিয়ে দেখলো ওরা দুজন ছাড়া বাকি সবাই গল্পে মশগুল। ফিসফিস করে বলল, বাহ, বিয়ের 1 মাস তো হলো না, তাতে এই অবস্থা? বউ পাগল হয়ে গেছিস? আচ্ছা, এমন পাগলামি তো তুই আমার জন্য করতি। তুই বলেছিলি তোর বউ আমার চেয়েও সুন্দর হবে, তাকে তুই আমার চেয়েও বেশি ভালোবাসবি। বাট ও আমার চেয়েও সুন্দর না। বেশি কি হবে, আমার চেয়ে কম সুন্দরও না। একদম কালোই বলা চলে ওকে। খুব সুন্দরী হলে তোর এসব পাগলামি আমি মেনে নিতাম, বাট ও যেমন, তাতে তোর এসব কনসার্ন ঠিক মেনে নিতে পারছি না। আবার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, বিমর্ষ স্বরে বলল, মুখ সামলা সাবিহা, সবসময় ওকে নিয়ে সব কথা বলার সাহস কই পাস তুই? কিছু বলি না বলে লিমিট ক্রস করে ফেলেছিস। ও কালো না শ্যামলা,
ও ওর মতোই সুন্দর, তোর মতো সুন্দর হওয়ার দরকার নেই ওর। আর আমি পাগলামি করছি না ওকে নিয়ে, শুধু চিন্তা হচ্ছে ও একা যেতে পেরেছে কিনা। বাচ্চা মেয়েটাকে নিয়ে এসব বলছিস, লজ্জা করে না? তোর ছোট ভাবি, তোর ছোট ভাইয়ের বয়সী ও, তুই আমাকে পিঞ্চ মেরে এসব শোনাস, আর আমি বাসায় গিয়ে ওর ওপর এসব ছাড়ি। রেহাই দে ভাই, বিয়ে আমি করেছি তো, তাই কনসার্নটাও আমার। ও কালো না সাদা সেটা না হয় আমি বুঝে নেব। আধা শেষের কথাগুলো কিছুটা উচ্চস্বরে বলল। সাবিহা থতমত খেলো। আর বন্ধুরা সবাই অবাক হয়ে তাকালো ওদের দিকে। সাবিহা লজ্জায় পড়ে যায় ওদের সামনে। তটিনী উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে আদার, এমন করছিস কেন? তোর বান্ধবীকে তোর বান্ধবীকে নিজেকে সামলাতে বল। ওকে বোঝা যে আমার বিয়ে হয়ে গেছে, নিজেই ব্রেকআপ করেছে ও, এখন কেন এমন করছে? কি হয়েছে ওর? আমি ম্যারিড এটা জানা সত্ত্বেও গায়ে পড়ছে আমার। চাঁদনিকে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে, সব সময় শোনায়। হজম করিনি, এখানে হজম করি, ওখানে গিয়ে বেচারি মেয়েটার ওপর ছাড়ি সব। ও কি ভাবছে ওরে রাগ দেখাইতে পারবো না আমি? ও আমাকে রাগ গায়ে দেয়, আর আমার রাগের শিকার হয় অন্য আরেকজন। ওকে অধিকার দিয়েছে একটা মানুষকে নিয়ে এভাবে কথা বলার? বেয়াদব! সাবিহার আগে অপমানে কোটরে অশ্রু জমে। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো, ব্যাকুল স্বরে বলল, ব্রেকআপ করিনি আমি, শুধু একটু সেপারেট চেয়েছিলাম, একটু সময় চেয়েছিলাম তোর থেকে। তুই সময় দিলি না ধার, গ্রামে চলে গেলি, আরেকজনকে বিয়ে করে নিলি, আমার কথা একবারও ভাবলি না পর্যন্ত। এটাই আমি মানতে পারছি না। তুই মুভ অন করেছিস ঠিকই, কিন্তু আমি এখনো সম্পর্ক থেকে বের হতে পারছি না। আমার ঠেকা নাই তোর কথা ভাবার। কতটা পাগলামো করছিলাম আমি তোর জন্য তখন। তুই আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলি, নিজের ইচ্ছায় সম্পর্কটা ভেঙেছিস তুই, আমার ইগো হার্ট করেছিস। এত ইগো তোর, ভালোবাসার চেয়ে ইগো বেড়ে গেল। তাহলে তো তুই আমাকে ভালোবাসিস নি কোনো দিন, একবারও ভাবিসনি কেন যোগাযোগ বন্ধ করেছিলাম? ভাবিসনি, শুধু তোর সাথে না, সবার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিলাম আমি। আমি কতটা মেন্টাল ডিপ্রেশনে, ফ্যামিলি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একবারও জানার চেষ্টা করিসনি। তুই খালি ভাবিস নিজের কথা, তুই কি ফিল করিস, তোর কেমন লাগে। আরেকজনের ইমোশন, আবেগের কোনো দামই নেই তোর কাছে। তুই একটা স্বার্থপর মানুষ, অসহায় স্বরে বলল সাবিহা। হ্যাঁ আমি স্বার্থপরই, আসলে আমি অনেক স্বার্থপর, নয়তো তোর মতো একটা বেমানের কথা আমলে নিয়ে আমি চাঁদনির সাথে খারাপ বিহেভ করতাম না। বাচ্চা মেয়েটাকে আমি এতটা কষ্ট দিতাম না। ওর মুখের দিকে তাকালে আমার খারাপ লাগে, কতটা কষ্ট দিই আমি ওকে। সাবিহা তীব্র আক্রোশ চাইল, ঝাঁঝালো স্বরে বলল, আমার কথায় কষ্ট দিস? বাহ, এতটা মানিস আমার কথা, জানতাম না তো। জানোয়ার, নিজের দোষ বলবি না তারপর তো তুই, তাই না? তুই যে কত বড় সুন্দরের পূজারি আমি জানি না? কালো মানুষদের দেখলে কিভাবে তুই ঠেস মেরে কথা বলিস, আমাদের আমাদের সাথে গসিপ করিস আমি জানি না? তাই তোরে 6 বছর ধরে দেখে আসতেছি আমি। মানুষের এতটা খুঁত পাইলে কিভাবে সেটা নিয়ে ঘাটাস তুই? কিভাবে মানুষের বডি স্লোমিং করিস, বর্ণবাদ করিস? ইউ আর এ রেপিস্ট। সেখানে তোর বউ কালো, আর আসল কথা কি জানিস? তুই এটা মেনে নিতে পারছিস না যে তোর বউ কালো, তাই তুই ওর সাথে এতটা খারাপ বিহেভ করিস। এখন আমার ইন্ধন দেওয়ার কিছু নেই। আধার কিছু বলতে পারল না। সাবিহার কথাগুলোর পয়েন্টে পয়েন্টে লেগেছে একদম। আধার আসলে এমন, ও নিম্ন লেভেলের রিপিস্ট। ছোটবেলায় সে এমনই ছিল, তবে তখন ওর বিহেভিয়ার তেমন বেশি প্রকাশ পেত না। বড় হওয়ার সাথে সাথে ওর এই বডি স্লোমিং বর্ণনাবাদ আরও বেড়ে গেছে। আধা সাবিয়ার সাথে কথায় হেরে যাওয়াতে মানতে পারল না, টেবিলে বাড়ি দিয়ে উঠে দাঁড়ালো, হনহনিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওর বন্ধুরা সবাই পিছু ডাকলো অনেকবার, আধা শুনল না। সদর দরজার ভেতর থেকে লক করা না, শুধু আঁচল বেঁধে রাখা হয়েছিল। একবার ধাক্কা দিতে খুলে গেল, আধারের কপালে ভাঁজ পড়ে। চাঁদনি দরজা লক করলো না কেন? বিভ্রান্ত হয়ে ঘরে ঢুকলো, দেয়াল হাতড়ে সুইচ টিপে লাইট জ্বালালো। চাঁদনি ঘুমিয়ে আছে সোফার ওপর, পা দুটো ঝুলে আছে সোফার নিচে। ওর পায়ের কাছে চ্যাম ঘুমাচ্ছে। আধার গিয়ে মেঝেতে সোফার সাথে হেলান দিয়ে বসলো। চাঁদনি এমন গুটি গুটি মেরে শুয়েছে যে উঠলেই হাড়ে হাড়ে ব্যথা টের পাবে। ওর পা দুটো সোফার ওপর তুলে দিতে চাইলো আধার। চাঁদনির ঘুম ভেঙে গেল। আধারকে দেখে ধরফড়িয়ে উঠে বসলো ও, চোখ কষলে বলল, তুমি চলে এসছো? হ্যাঁ, আমি অসময়ে ঘুমাচ্ছি যে। এ অসময়ে ঘুমাচ্ছিস যে দুজনে? বাবার সাথে কথা বলার পর কখন যে ঘুম চলে এলো টেরই পেলাম না। আধার তাকালো ওর মুখের দিকে, উৎকৃপ স্বরে বলল, রাগ করেছিস তুই আমার ওপর? রাগ কেন করব? কপালে ভাঁজ ফেলে বলল চাঁদনি।
আধার উত্তর দিল না। মেঝেতে ঘুমন্ত চ্যাম্পের দিকে তাকিয়ে বলল, সরি চাঁদ, আই এম সো সরি। আরে ভাই, সরি কেন বলছো সেটা তো বলবে। আধা চুপ করে থাকলো, কিছু বলল না। চাঁদনি সোফার ওপর রাখা ওর মোবাইলটা সময় দেখে নিল। 2টো বাজে, মাত্র দুপুর হয়েছে। আধার এত তাড়াতাড়ি চলে এসেছে। চাঁদনি বলল, তোমার বন্ধুদের সাথে না বেড়াতে গেলে এত তাড়াতাড়ি চলে এলে যে? এমনিতেই ভালো লাগছিল না। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার অসুবিধার কথা তুমি খুব ভাবো। এত ভাবলে তো একা ছেড়ে দিতে না। তুমি জানো আমি একা কোথাও যেতে পারি না, একা চলতে শিখিনি আমি। তারপর আমাকে একটা ছেড়ে দিলে। আধার হাঁটুতে ঠুটনি ঠেকিয়ে বসলো, মিনমিন করে বলল, সাবিহার কথায় কষ্ট পাস না, ও আসলে এমনই, একটু রুড। তোমার চেয়ে বেশি না। তোমার কথা এত শুনেছি আমি। তার কথা পান্তা ভাতের মতোই মনে হলো আমার কাছে। চাঁদনির পা দুটো আধারে গা ছুঁই ছুঁই ছিল। আধার ওর পা দুটো নিজের কোলে নিল। চাঁদনি সরাতে চাইলো, আধার চেপে ধরে রাখলো। পায়ে হাত দিও না। তোর জন্য আমার খুব কষ্ট হয় চাঁদ, আমি তোকে কষ্ট দিতে চাই না। তবুও কেমন যেন উল্টাপাল্টা বিহেভ করে ফেলি তোর সাথে। সেন্টিমার্কা কথা বন্ধ করো, ঘেন্না লাগছে আমার। তুই এত রোড বিহেভ শুরু করেছিস আমার সাথে। দীর্ঘশ্বাস ফেললো আধার। চাঁদনি বাবু হয়ে বসে থাকে। আধার ওর পা ছাড়ে না। ওর আঙুলগুলো নেড়ে চেড়ে দেখে, যেন ওর পা একটা খেলনা। আধার ওর পা নিয়ে খেলছে। অনেকটা সময় নীরবতায় কেটে যায়। চাঁদনি একটু পর কেমন করে জিজ্ঞেস করে, তুমি আর সাবিহাপু রিলেশনে ছিলে? রিলেশন কি জানো না তুমি? না তো। আধার হাসলো। চাঁদনির মনে হলো আধার ওকে তাচ্ছিল্য করে গা জ্বালানো হাসি দিয়েছে। চাঁদনি মুখ বাঁকালো। নাটক করো কেন? অনেক কিছু জানিস দেখি। আমি তো তোরে অনেক ইনোসেন্ট মনে করেছিলাম। বাচ্চা নই আমি, বড় হয়েছি অনেক। এসব তো এখন নর্মাল। বা নর্মাল এখন? তা কত বড় হয়েছেন আপনি? রিলেশন জানেন? রিলেশন না এই যুগে নর্মাল সেটাও জানেন। খুব পেকে গেছেন। গ্রামে তো সব নর্মাল না। ইন্টারনেট তোদেরকে একদম বরবাদ করে দিয়েছে। শুনেছিলাম ক্লাস 6-এ থাকতে অ্যান্ড্রয়েড পেয়েছিলি। এসব শিখেছিস তাই না? পিঞ্চ মারছো কেন? তোমার মতো বরবাদ হয়নি অন্তত। আধার হাসলো, ভাবুক স্বরে বলল, আচ্ছা চাঁদ, তোর কেন মনে হলো আমি আর সাবিহা রিলেশনে ছিলাম? জানি না, হঠাৎ মাথায় আসলো তাই বললাম। ওকে নিয়েই কেন? তটিনী তো আমার ফ্রেন্ড। ওর কথা তো বললি না। সাবিহাই কেন? কেমন করে দেখছিল আমাকে, তার উপর এইরকম বিহেভিয়ার করলো। ওনার প্রতিটা কথায় জেলাসি খুঁজে পাচ্ছিলাম। তোর কমন সেন্স খুব ভালো। তুই অনেক ট্যালেন্টেড চাঁদ। দেখিস তুই একদিন অনেক সাকসেসফুল হবি। চাঁদনি চুপ করে থাকে। একটু পর জিজ্ঞেস করে, তুমি সাবিহাপুকে ভালোবাসতে? ভালোবাসা কি? আমি কি করে জানবো? আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি। আধার তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা গোমড়া। দিনের বেশিরভাগ সময় ওর মুখ এমনভাবে ঠাডা পড়ে থাকে যেন হেসে কথা বলা মানা। আধার উদাসে ওর হাঁটুর ওপর মাথা রাখলো। চাঁদনি ঠোঁটে ঠোঁট চাপলো, সরিয়ে দিতে চাইলো ওকে। আধার আরো গেড়ে বসে অস্থির স্বরে বলল, আমি যদি বলি আমি ওকে ভালোবাসি, তুই কষ্ট পাবি? না, আমি কেন কষ্ট পাবো? কষ্ট পাবি না? এই যে তোর হাজবেন্ড আরেকজনকে ভালোবাসে, এটা জেনে তোর খারাপ লাগবে না? খারাপ লাগতো যদি আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকতো, যেটা হাজবেন্ড হোক বা কাজী নামক একটা খুব প্রিয় মানুষ। কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না। বউ তো অনেক দূর, সেখানে অন্য নারীর কথা শুনে খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তুই অনেক ম্যাচিওর হয়ে গেছিস চাঁদ। তুই আগের মতো আর নেই, বদলে গেছিস। তোমার বদলে যাওয়ার সামনে আমার বদলে যাওয়া কিছুই না। প্লিজ তুই বদলাস না। তুই যদি বদলে যাস, তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তুই তো অনেক ভালো, আমার মতো খারাপ নোস। তোর বদলে যাওয়া আমার সহ্য হবে না। চাঁদনি গম্ভীর দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল, কিন্তু সাবিহা আমাকে ভালোবাসতো জানিস, খুব ভালোবাসতো। ইভেন এখনো হয়তো ওর ফিলিংস আছে আমার জন্য। দেখেই বোঝা যায়। ভালোবাসা তো হারিয়ে যায় না। তুমি ভালোবাসতে কিনা সেটা তো বললে না। ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু ওর জন্য অনেক পাগলামি করেছিলাম। কি পাগলামি? খুব ক্রিঞ্জ, শুনলে হাসবি। সাবিহা আপু তোমাকে এত ভালোবাসলে ব্রেকআপ কেন করলো তোমাদের? তুমি ভেঙেছো সম্পর্ক? না, ও ভেঙে দিয়েছে। চাঁদনি চুপ করে গেল। আধারও চুপ। একটু পর চাঁদনি বিমর্ষ স্বরে বলল, সাবিহা আপু যদি ফিরে আসতে চায়, যাবে না। ও জানে আমি কতটা টক্সিক। ধরে নাও চাইলো। ধরতে টরতে পারবো না ভাই কিছু। কিন্তু যদি সত্যি এমন কিছু হয়, আমি খুব খুশি হব চাঁদ। কারণ থেকে খুব আমি সেদিন থেকে মুক্ত করে দিতে পারবো। কারণ আমি সেদিন তোকে মুক্ত করে দিতে পারবো। তোর এই
বন্দি দশায় অসহায়ত্ব আমার আর ভালো লাগছে না। তুই আমার চেয়েও বেস্ট কাউকে ডিজার্ভ করিস।